Hello my dear friends and my lovely students, welcome to your channel Learn English Tube. আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক সিলেবাসের ইংলিশ ব্লিস যে বইটি রয়েছে তার লেসন 2 পোয়েমের নাম ফেবল, লিখেছেন র্যালফ ওয়ালডো ইমারসন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে ফেবল কি? ফেবল হচ্ছে সেই সমস্ত কাহিনী যার শেষে একটি আমরা নীতি বাক্য পেয়ে থাকি বা নীতি পাঠ পেয়ে থাকি। ছোট থেকেই আমরা এমন কিছু গল্প শুনেছি বা শুনে বড় হয়েছি বা পড়েছি যেখানে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার বা পশু পাখি গল্পের বিভিন্ন রকমের চরিত্র পালন করেছে এবং সেই সমস্ত গল্পগুলোর আমরা শেষে একটি নীতি কথা পেয়েছি যেখান থেকে একটা কোনো বিশেষ দিকের জ্ঞান অর্জন করেছি। এমনই একটি কবিতা আমরা আজকে পাঠ করব। তা পাঠ করার আগে আমাদের কয়েকটি কথা যেগুলি লেখা আছে কবিতার সম্বন্ধে এবং কবির সম্পর্কে লেখা আছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। র্যালফ ওয়ালডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট, অর্থাৎ উনি একজন আমেরিকার প্রবন্ধকার, উনি একজন অধ্যাপক এবং উনি একজন কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা। ওনার যে বিখ্যাত কবিতাগুলি রয়েছে তার মধ্যে এই কনকর্ড হাইম এবং ব্রহ্মার বিশেষ উল্লেখ পাওয়া যায়। এখন নিচে তারপরে যে লাইন দুটি লেখা আছে যে দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, অর্থাৎ আমাদের যে এই কবিতা আমরা পাঠ করব একটু পরেই, সেই কবিতার মূল বিষয়বস্তুটাই হচ্ছে একটা কথোপকথন। অর্থাৎ আমরা এই কবিতায় কি পাবো না, তো একটি স্কুইরেল পাবো আমরা, কাঠবেড়ালি, এবং একটি মাউন্টেন পাবো, পর্বত, তাদের মধ্যে কথোপকথন চলবে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। আমরা এই কবিতায় দেখতে পাবো যে স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে কথোপকথন চলাকালীন আমাদের যে স্কুইরেল আছে অর্থাৎ কাঠবিড়ালি যেটা আছে সেই চরিত্র একটি বিশেষ জ্ঞান এর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। সেটা হচ্ছে যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং, প্রত্যেকটা প্রাণী, সে প্রাণী লিভিং, সপ্রাণ হোক বা নিষ্প্রাণ হোক, বিগ অর স্মল, ছোট হোক বা বড় হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের জন্য একটা বিশেষ পারপাস রয়েছে, একটা কারণ রয়েছে। অর্থাৎ যে কোনো বস্তুই, সেটা জীব হোক বা জড় হোক, ছোট হোক বা বড় হোক, তাদের একটা বিশেষ গুরুত্ব রয়েছে, একটা বিশেষ কেন এই পৃথিবীতে বা এই মহাজগতের অবস্থান করছে তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, তার একটি পারপাস রয়েছে। তাহলে আমাদের এতক্ষণ পড়লাম কবিতার ব্যাপারে এবং আমাদের কবির ব্যাপারে। আমরা এখন মূল টেক্সটটি পড়ে নেব। লেখা আছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। এক সময় কি হয়েছিল, এক মাউন্টেন অর্থাৎ পর্বত এবং এক স্কুইরেল কাঠবেড়ালির মধ্যে ঝগড়া লেগেছিল। ঝগড়া বলতে মৌখিক বিবাদ। কোয়ারেল মানে দেখো লেখা আছে, কোয়ারেল মানে হচ্ছে মৌখিক বিবাদ বা ঝামেলা। এর একটা সিনোনিম রয়েছে ভার্বাল ডিসপিউট। তোমাদের সুবিধার্থে আমি ডান দিকে একটি ওয়ার্ড বক্স রেখেছি যেখানে আমি এই কবিতা থেকে কিছু বিশেষ বিশেষ শব্দ বা ফ্রেজ আমি এখানে তোমাদের লিখে রেখেছি এবং তার বাংলা করে রেখেছি। তার সাথে সাথে আমি তাদের সিনোনিম দিয়ে রেখেছি তোমাদের যদি পরবর্তীকালে কোনো কাজে লাগে। তো তাহলে দেখো তার প্রথম ওয়ার্ডটি লেখা আছে কোয়ারেল, তার মানে লেখা আছে মৌখিক বিবাদ বা ঝামেলা। এর সিনোনিমটা হচ্ছে ভার্বাল ডিসপিউট, অর্থাৎ মৌখিক ঝামেলা। অর্থাৎ হাতাহাতির কোনো ব্যাপার নেই, এখানে শুধু মুখে মুখে ঝগড়া চলছে। এবং ঝগড়া চলছে আমরা বুঝতে পারছি, প্রথমজন হচ্ছেন মাউন্টেন এবং পরেরজন হচ্ছে স্কুইরেল, এদের মধ্যে চলছে ঝামেলা, একবার এক ঝামেলা লেগেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ, যিনি প্রথম জন ছিলেন অর্থাৎ মাউন্টেন, তিনি পরের জনকে অর্থাৎ স্কুইরেলকে বলেছিল একটা নামে, একটা ডাক দিয়ে অভিহিত করেছিল, সেটা হচ্ছে লিটল প্রিগ, অর্থাৎ ছোট্ট নীতিবাগীশ। প্রিগ মানে হচ্ছে নীতিবাগীশ। এর অর্থাৎ হচ্ছে যে ব্যক্তি নিজেকে সর্বদা সঠিক বলে ভাবে। আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আমরা পেয়ে থাকি যারা নিজেকে সর্বদাই সঠিক বলে মনে করে। তারা তাদের যে যুক্তি তারা আমাদের সামনে তুলে ধরেন সেখানে ওনারা যে সঠিক সেটাই
ওনারা চান বোঝাতে আর কি। এরকমই একটা ব্যক্তিকে বলা হয় প্রিগ। এখানে যে মাউন্টেন রয়েছে, মাউন্টেন স্কুইরেলকে বলছে লিটল প্রিগ, তুমি ছোট্ট নীতিবাগিস। এটা অবশ্যই একটা অপমানজনক ভাবে বলছে, এটা কখনোই সম্মান দিয়ে নয়। ঠিক তখনই তার উত্তরে বার্ন রিপ্লাইড, বার্ন মানে হচ্ছে স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি। তখন বার্ন রিপ্লাই করছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি পর্বত, তুমি নিঃসন্দেহে খুব বড়। ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহে, আনডাউটেড। বলছে তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু সব রকমের জিনিসকেই এবং ওয়েদার অর্থাৎ জলবায়ুকে, আবহাওয়াকে একসাথে বিবেচনা করতে হয়, অর্থাৎ ধরতে হয়। ইন টুগেদার মানে হচ্ছে ধরে নেওয়া একসাথে। টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার, অর্থাৎ একটি বছর যদি আমি কল্পনা করি, একটি বছর যদি আমি ধরি যে একটি 1 ইয়ার ইকুয়াল টু 12 মান্থস, তাহলে 1 ইয়ার ইকুয়াল টু 12 মান্থ যদি হয়, তাহলে এই 12 মান্থসের যে ঋতুগুলি আসে বা যে টাইমগুলি আসে, তারা কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন বৈশিষ্ট্যের। তা ওই যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের যে সময় আসে একটা বছরে, ওদেরকে সবকে নিয়েই কিন্তু আমার একটা বছর তৈরি হয়। আমি শুধু বলতে পারবো না যে বর্ষাকাল নিয়ে একটা বছর তৈরি হয়, আমি শুধু বলতে পারবো না যে সামার নিয়ে একটা বছর তৈরি হয়। আমাকে বলতে হবে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টিকে একসাথে নিয়েই একটা বছর তৈরি করতে হবে। এবং এই 6টা ঋতুর যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, সেগুলিকেই আমাকে সম্মান দিয়েই বলতে হবে যে একটা বছর তৈরি করতে গেলে আপনাদের সকলকেই লাগে। ঠিক সেরকম ভাবে যদি আমি একটা পৃথিবী বা একটা ভূখণ্ড তৈরি করতে চাই, তাহলে সেখানে আমি কখনোই বলতে পারবো না সেখানে আমি ভালো জিনিসই পাবো, বা সেখানে আমি সব থেকে সর্বোত্তমগুলি দিয়েই একটা ভূখণ্ড বা একটা পৃথিবী বা একটা দেশ তৈরি করতে পারবো। সে দেশ তৈরি করতে গেলে আমাকে ভালো খারাপ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ সমস্ত রকমের জিনিসগুলো নিয়ে একটা স্ফিয়ার বা একটা পৃথিবী তৈরি করতে হবে। এবার যদি আমরা বলি যে গভীর ব্যাখ্যাটা কি, তাহলে আমাদেরকে বলতে হবে যে একটি বছর তৈরি করতে যেমন আমাকে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তের এই 6টা ঋতুরই সুখ এবং দুঃখ, এই সবগুলো মিলেমিশে যে ইমোশনসগুলো জমা হয় বা যোগ হয়, সেগুলিকে মোট করে আমাদেরকে বলতে হয় যে আমি একটা বছর অতিবাহিত করলাম। এখন এই একটা বছর যে অতিবাহিত করলাম, সেখানে আমি শুধু বলতে পারবো না যে আমি শুধু দুঃখেই কাটিয়েছি বা সুখেই কাটিয়েছি। নিশ্চয়ই তাদের সংমিশ্রণেই এই বছরটা গেছে। একই রকমভাবে আমাদের যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীতে আমরা কখনো এটা বলতে পারবো না যে এই পৃথিবীতে শুধু সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলি বস্তু সেগুলিই একমাত্র অবস্থান করবে, এবং যারা কম গুরুত্বপূর্ণ বস্তু তারা অবস্থান করবে না, বা তাদেরকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। সেটাও আমরা করতে পারবো না, কারণ সেক্ষেত্রে আমাদের যে একে অপরের প্রতি যে নির্ভরশীলতা, সেটা কিন্তু শূন্য হয়ে যাবে। এখন কানবেরাডি বলছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে হচ্ছে অপমান বা অসম্মান। বলছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। অকুপাই মানে হচ্ছে অধিকার করা, মাই প্লেস অর্থাৎ হচ্ছে আমার স্থান, আমি যে স্থান দখল করে আছি, অর্থাৎ আমার যে স্থান সেটা নিশ্চয় ছোট। একটা মাউন্টেনের যে আকার সেটা খুব বড় হয়, বিশাল মাপের হয়, এবং এর যে একটা স্কুইরেলের যে সাইজটা আমরা দেখতে পাই সেটা খুব ছোট। তা মাউন্টেন জানি আমরা সকলে যে তার আয়তনটা অনেক বড়, একটা স্কুইরেলের তুলনায় হয়তো কয়েক হাজার গুণ বেশি বড়। তা সত্ত্বেও স্কুইরেল বলছে যে আমি যে ছোট স্থানটাই পৃথিবীতে দখল করে থাকি, তাতে আমি কখনোই অসম্মানিত বোধ করি না। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, যে এই স্বল্প স্থানেরও একটা গুরুত্ব রয়েছে, এবং সেই গুরুত্বটাকে নিয়ে আমি কখনো অপমানিত বা অসম্মানিত বোধ করি না। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, হ্যাঁ আমি হয়তো লার্জ নই তোমার মতো। স্কুইরেল মাউন্টেনকে বলছে যে হ্যাঁ আমি তোমার মতো লার্জ নই, অবশ্যই তোমার মতো অত বড়টা আমি নই, কিন্তু অপরপক্ষে এটাও সত্য যে ইউ আর নট স্মল অ্যাজ আই, আমি ছোট হয়ে যে সমস্ত কাজগুলো করতে পারবো সেটা তুমি এত বড় হয়ে সেই কাজগুলো করতে পারবে না। তাই এই লাইনে বলছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো ছোট নও। অ্যান্ড এবং এর সাথেও আছে বলছে নট হাফ সো
স্প্রাই বা স্প্রি, অনেক বই লেখা থাকে। স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত বা চঞ্চল, অ্যাক্টিভ বলতে পারো। বলছে আমি যে পরিমাণ চঞ্চল তুমি তার অর্ধেকও নও। আমি যে পরিমাণ চঞ্চল অর্থাৎ আমি যে পরিমাণ স্পিডে কাজটা করতে পারবো কোনো একটা কাজ, তার অর্ধেক স্পিডেও তুমি করতে পারবে না। আই উইল নট ডিনাই ইউ মেক আ প্রিটি স্কুইরেল ট্র্যাক। স্কুইরেল ট্র্যাক মানে কি? স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি, আর ট্র্যাক মানে হচ্ছে পথ। তা আমরা দেখেছি যে একটা মাউন্টেন তো বিশাল আকারের, এবং তার শরীরের ওপর বিভিন্ন রকমের গাছপালা রয়েছে, বিভিন্ন রকমের বন জঙ্গল রয়েছে। সেখানে মাউন্টেনের গা বেয়ে বেয়ে একটা কাঠবিড়ালি বা 1000 কাঠবিড়ালি বা কয়েক লক্ষ কাঠবিড়ালি থাকতে পারে, এবং তারা ওই মাউন্টেনের শরীর বেয়ে বেয়েই তারা চলাফেরা করে। তাই বলছে স্কুইরেল, আমাদের কাঠবিড়ালি বলছে যে আমি জানি, আমি এটা কখনোই অস্বীকার করব না। আই উইল নট ডিনাই ইউ মেক, তুমি তৈরি করতে পারো বা তুমি তৈরি করো আ প্রিটি স্কুইরাল ট্র্যাক। তুমি তোমার বুকের ওপর আমাদের জন্য বা আমার জন্য একটা সুন্দর পথ তৈরি করতে পারো বা পথ তৈরি করে দাও, যে পথ দিয়ে আমি যাতায়াত করতে পারি, যে পথ দিয়ে আমি আমার জীবন চর্চা বা জীবনযাত্রা সম্পূর্ণ করতে পারি, যে পথ দিয়ে আমি আমার খাদ্য আহরণ করতে পারি। এটা আমি কখনোই অস্বীকার করছি না। ট্যালেন্টস ডিফার, অর্থাৎ হ্যাঁ সত্যি তুমি কিছু পারো যেগুলো আমি পারি না, আর আমি কিছু পারি যেগুলো তুমি পারো না। তা এই পৃথিবীতে মনে রাখতে হবে যে ট্যালেন্টস বা প্রতিভা কিন্তু একে অপরের থেকে ভিন্ন সকলের। আমরা এই পৃথিবীর যত রকমের বস্তু দেখব, সকলের বস্তু একে অপরের থেকে কিন্তু ভিন্ন। তারা গুণে ভিন্ন, তারা বৈশিষ্ট্যে ভিন্ন। তাই বলছে যে প্রতিভা সর্বদাই ভিন্ন ভিন্ন হয়। ট্যালেন্টস ডিফার। অল ইজ ওয়েল, ডিফারেন্স থাকা সত্ত্বেও সব কিছুই মানে সমস্ত ট্যালেন্টসগুলি কিন্তু খুব সঠিক, এবং সেগুলিকে খুব বুদ্ধি সহিত সাজিয়ে রাখা হয়েছে। বলছে অল ইজ ওয়েল মানে সমস্ত কিছুই ঠিক। সমস্ত কিছু ঠিক বলতে যে যার যার ট্যালেন্টস যা যা রয়েছে, একটা স্কুইরেলের যে ট্যালেন্ট রয়েছে এবং একটা মাউন্টেনের যে ট্যালেন্ট রয়েছে, ঈশ্বর খুব ভালোভাবে সেগুলিকে সাজিয়ে রেখেছেন, একে অপরকে যেখানে যে স্থানে রাখার সেই স্থানে রেখেছেন। তাই বলছে অল ইজ ওয়েল, সবগুলি ঠিক এবং ওয়াইজলি পুট, এবং সবগুলিকেই খুব বুদ্ধিমানের সহিত রাখা হয়েছে বা সাজিয়ে রাখা হয়েছে। এখানে পুট মানে আমরা বলতে পারি সাজিয়ে রাখা বা অ্যারেঞ্জ, সবকিছুকেই সাজিয়ে রাখা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে করে ফরেস্ট অর্থাৎ বন বহন করতে না পারি। আমরা জানি যে মাউন্টেন কি করতে পারে, তার বুকের ওপর বা তার পিঠের ওপর ফরেস্ট, বড় বড় ফরেস্টকে সে বহন করতে পারে, কারণ তার উপরেই অনেক বৃক্ষমালা আমরা দেখতে পাই, তার উপরে অনেক বন জঙ্গল আমরা দেখতে পাই, যেখানে হাজার হাজার লাখ লাখ কয়েক লাখ বনস্পতি থাকে বা বৃক্ষ থাকে, যেগুলি কিনা এরকম একটা ছোট্ট স্কুইরেলের পক্ষে অনেকটা তার বাসস্থান, তার খাদ্যের জন্য এনাফ। তাই বলছে ইফ আই কান্ট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি হ্যাঁ আমি আমার পিঠের ওপর যদি নাই করতে পারি, এটা আমি পারি না, এটা আমি মানছি তো পারি না, তাহলে তুমি আর একটা কাজ করতে পারো না। কি হচ্ছে? নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। ক্র্যাক মনে হচ্ছে ভাঙা, অর্থাৎ আমি যেমন আমার পিঠে ফরেস্ট অর্থাৎ বন বহন করতে পারি না, ঠিক তুমিও আমার মতো এই ছোট কাজটা করতে পারো না। কি? তো বাদাম ভাঙতে পারো না। নাট মানে হচ্ছে বাদাম, আর ক্র্যাক মানে হচ্ছে ভাঙা। তাহলে আমার মতো তুমি ছোট হয়ে দাঁত দিয়ে বাদামও ভাঙতে পারো না। তাহলে আমিও কিছু কাজ করতে পারি যেগুলো তুমি করতে পারো না, এবং তুমিও কিছু কাজ করো যেগুলো আমি করতে পারি না। আমরা এই পুরো যে পোয়েমটা পড়লাম, সেখানে আমরা দেখলাম যে এই যে আমাদের স্কুইরেল আছে, আমাদের যে স্কুইরেল ভাইয়া আছে, স্কুইরেল ভাইয়া কিন্তু মাউন্টেনকে পুরোপুরি সম্মান দিয়েই কথা বললো। কখনো মাউন্টেন যেমন একটু আগে আমরা দেখলাম যে লিটল প্রিক বলে একটু খোঁচা মারার চেষ্টা করছিল বা বলেছিল, সেরকম টাইপের খোঁচা কিন্তু স্কুইরেল কখনো মারার চেষ্টা করেনি। স্কুইরেল তার লিমিটে থেকেই, তার সীমানার মধ্যে থেকেই সেই সমস্ত কথাগুলো বলেছে, এবং যা বলেছে তা সবগুলি ঠিক। সে কখনো চায়নি মাউন্টেনকে ছোট করে দেখতে, এবং সে কখনো চায়নি সে নিজেকে ছোট করে রাখ। সে যেমন নিজেকে সম্মান দিয়ে চলেছে, ঠিক সেরকম ভাবে মাউন্টেনকেও সম্মান দিয়ে চলেছে। আশা করি তোমরা সকলে এই কবিতার বাংলা মানেটা বুঝতে পেরেছ। আমরা এবার কম্প্রিহেনশন এক্সারসাইজগুলির
সলভ করার চেষ্টা করব। দেখো লেখা আছে প্রথমেরটা, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমরা ফেবল পড়ে নিয়েছি ভালো করে, আমরা ফেবল বুঝে রেখেছি ভালো করে, ফেবলের যে মূল বক্তব্য সেটাও আমরা বুঝে গেছি যে এই পৃথিবীতে যা কিছু রয়েছে সে ছোট হোক বা বড় হোক, জীব হোক বা জড় হোক, তারা সব কিছু একটা ভিন্ন ভিন্ন গুরুত্ব রয়েছে এবং কোনো কিছুর জন্য কোনো কিছুকে ছোট করা কখনোই সম্ভব নয় বা সেটা ঠিক নয়। আমরা সকলেই হচ্ছি একে অপরের পরিপূরক। যাই হোক, আমরা প্রথমের যে অ্যাক্টিভিটিটা রয়েছে দেখো লেখা যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ আমাদের এখানে একটি করে লাইন লেখা আছে, সেই লাইনের 4টি করে অপশান রয়েছে, আমাদেরকে ঠিক করতে হবে কোন অপশানটি এর মধ্যে সঠিক হবে। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, অর্থাৎ এই ঝগড়া যেটা লেগেছিল আমাদের এই কবিতায় সেটা এই মাউন্টেনের সঙ্গে কার লেগেছিল? র্যাবিট খরগোশ, র্যাট ইঁদুর, ক্যাট বেড়াল, স্কুইরেল কাঠবেড়ালি। তাহলে অবশ্যই স্কুইরেলটা হবে, তাহলে আমাদের এই অপশন 4টা হবে আমাদের আনসার, অর্থাৎ স্কুইরেল। 2 নম্বরটা লেখা আছে বান হ্যাজ নো ডাউট, বান মানে হচ্ছে কাঠবেড়ালি, বান হ্যাজ নো ডাউট দ্যাট মাউন্টেন ইজ, কাঠবেড়ালির কোনো সন্দেহ নেই যে মাউন্টেন হয়। তো মাউন্টেনটা কেমন বলছে, স্মল না বিগ না নোবেল না কাউন্ট, স্মল ছোট, বিগ বড়, নোবেল মহান, কাইন্ড। আমরা জানি যে আমাদের কাঠবিড়ালি এই গল্পে বলেছে যে নো ডাউট ইউ আর ভেরি বিগ, তাহলে এইটা আমাদের উত্তরটা বিগ হবে। এবার আমরা সলভ করব 3 নম্বর প্রশ্নটি। লেখা আছে আনলাইক আ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক এ, অর্থাৎ স্কুইরেল এটা কাজ করতে পারে যেটা মাউন্টেন করতে পারে না, সেটা হচ্ছে যে স্কুইরেল ক্যান ক্র্যাক অর্থাৎ ভাঙা। এবার ভাঙাটার ক্ষেত্রে আমরা দেখেছি যে ভাঙা শেষ লাইনে লেখা আছে ক্র্যাকের নাট, নাটটাই হওয়া উচিত উত্তর। আমরা দেখি তো এখানে যে অপশন সেটা আছে কিনা, লেখা আছে নাট যোগ স্টোন লক, নাট মানে বাদাম, যোগ মানে হচ্ছে মজা কৌতুক, স্টোন মানে হচ্ছে তোমার পাথর এবং লক মানে হচ্ছে তোমার তালা। তাহলে এটা অবশ্যই নাটটাই হওয়া উচিত, তাই নাটটাই হবে। এবার আমরা চলে যাব পরের যে প্রশ্নটি রয়েছে, লেখা আছে দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন, মাউন্টেনের থেকে পর্বতের থেকে আমাদের যে কাঠবিড়ালি আছে সে কাঠবিড়ালি ভাইয়া হচ্ছে মাউন্টেনের থেকে বেশি চঞ্চল। লেখা আছে ইজ স্প্রায়ার দ্যান, অর্থাৎ বেশি চঞ্চল। এখানে স্প্রায়ারটা হচ্ছে স্প্রায়ের কম্পারেটিভ ডিগ্রি, স্প্রাই থেকে আসছে স্প্রায়ার। এখন আমরা এই ডিগ্রি চেঞ্জের যে ভিডিওটা তোমরা একটু হেল্প নিতে পারো, যাদের যাদের ডিগ্রি চেঞ্জ একটু শেখা হয়নি এখনো বা তোমরা শিখতে চাও ভালো করে, আমার একটি ভিডিও তৈরি করা আছে, তার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিগ্রি চেঞ্জটা শিখে নিতে পারো। বেশ, আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি। দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন, অর্থাৎ মাউন্টেনের থেকে স্কুইরেল হচ্ছে বেশি চঞ্চল, সেটা তো অবশ্যই বলেইছে এখানে, তাই একটা ট্রু দেখো লেখা আছে, ট্রু করেছি। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমি দিয়েছি অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি আমার অর্ধেক চঞ্চল নও। এবার আমরা চলে যাব পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো লেখা আছে মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অ্যান্ড ইজ ব্যাক, অর্থাৎ মাউন্টেন তার পিঠে বন ক্যারি করতে পারে, বহন করতে পারে। সেটা তো অবশ্যই ঠিকই হবে, এটা ট্রু হবে, কারণ লেখা আছে সাপোর্টিং ডকুমেন্টসে, দেখো ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যেহেতু এটা স্কুইরেল বলেছিল তাই এখানে আইটা অবশ্যই স্কুইরেল, এবং সে নিজে স্বীকার করেছিল যে না আমি আমার পিঠে ফরেস্ট ক্যারি করতে পারি না, তাই এটা অবশ্যই ট্রু হবে। আমরা চলে যাব 3 নম্বর যে অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে প্রথম প্রশ্নটি ছিল হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, অর্থাৎ স্কুইরেলের সাথে কাঠবিড়ালির সাথে কার ঝগড়া লেগেছিল। আমরা যে উত্তরটি লিখেছি এখানে দেখো লেখা আছে ইন দ্য পোয়েম ফেবল রিটেন বাই র্যালফ ওয়াল্ডো ইমারসন দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, অর্থাৎ পর্বতের সাথে ঝগড়া লেগেছিল কাঠবিড়ালির। তাহলে আমরা এখানে উত্তরটা লিখেছি এবং এই উত্তরের প্রথমে আমরা একটা সোর্স দিয়েছি, অর্থাৎ আমাদের যদি পরীক্ষাতে শুধু এই কোশ্চেনটা দেয় তখন আমি এটাকে এমনভাবে লিখবো যেখানে প্রথমে একটু আমি সোর্সটা উল্লেখ করতে পারবো।
কারণ আমার 1 নম্বরে যদি প্রশ্ন আসে তার জন্য বরাদ্দ ওয়ার্ড থাকে 10টা থেকে 15টা। এখন এই 10টা থেকে 15টা যদি আমরা ওয়ার্ডে লিখতে চাই তাহলে অনায়াসে আমরা এরকমভাবে লিখতে পারবো। এবার আমরা দেখে নেব যে পরের আমাদের কোয়েশ্চেনটি রয়েছে যে হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য কোয়ারেল, অর্থাৎ কাঠবিড়ালির কাছে কোনটা অসম্মানজনক নয়। তাহলে আমরা উত্তর লিখেছি, দেখো, টু অকুপাই হিজ ওন প্লেস, তার নিজের জায়গাটা যে সে নিজেই অধিকার করে আছে, ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য পোয়েম ফেবল রিটেন বাই র্যালফ ওয়ালডো ইমারসন। তোমরা এটা করে নিতে পারো। এবং আমরা পরের যে প্রশ্নটি রয়েছে দেখো লেখা আছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই, অর্থাৎ স্কুইরেল বা আমাদের কাঠবিড়ালি ভাইয়া কোন জিনিসটা একদম অস্বীকার করে না। লেখা আছে আনসারে দ্য স্কুইরেল অ্যাজ ডিসক্রাইবড, যেমনটি বর্ণিত হয়েছে র্যালফ ওয়ালডো ইমারসন দ্বারা তার কবিতা ফেবলে, ডাজন্ট ডিনাই, অস্বীকার করে না, দ্যাট দ্য মাউন্টেন ক্যান ক্যারি আ প্রিটি দ্য মাউন্টেন ক্যান মেক আ প্রিটি স্কুইরেল ট্র্যাক, মাউন্টেন পর্বত, তার বুকের ওপর যে পর্বত একটা সুন্দর কাঠবিড়ালির পথ তৈরি করতে পারে। এটা কখনো স্কুইরেল অস্বীকার করেনি। তাহলে তার উত্তর তোমরা এখান থেকে টুকে নিতে পারো। আমরা এখানে 3টে সেন্টেন্স পাচ্ছি যার 3টে ভার্ব রয়েছে। সেই ভার্ব 3টে হচ্ছে মেট, টলারেট এবং রিজেক্টেড। এখন আমাদের কাজটা হবে যে এই 3টে ভার্বের যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব সেটিকে নিচের লিস্ট থেকে খুঁজে তার সঠিক রূপটিকে আমাকে দিয়ে এই বাক্যটিকে রিরাইট করতে হবে। অর্থাৎ রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচে দেওয়া আছে যেটি, সেই লিস্ট থেকে আমাকে খুঁজে বের করতে হবে সেই নিচে দাগ থাকা শব্দগুলির ফ্রেজাল ভার্ব আমাকে বের করতে হবে। অ্যান্ড চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ার নেসেসারি, যদি কোথাও সেই ভার্বের রূপের পরিবর্তন করতে হয় তাহলে সেটা করতে হবে। দের ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, অর্থাৎ আমাদের 3টি আছে মোট বাক্য আর দেওয়া আছে মোট 4টে ফ্রেজাল ভার্ব, টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস। তাহলে আমরা দেখি যে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, রবি পার্কে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিল। আমরা জানি যে এই মিট যে ভার্ব রয়েছে তার ফ্রেজাল ভার্বটা হচ্ছে কাম অ্যাক্রস। এখন মেট যেহেতু রয়েছে আমাদের এই বাক্যে ভার্বটা যেহেতু V2 তে রয়েছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তাই কামটা হয়ে যাবে কেম, তাহলে উত্তর হবে কেম অ্যাক্রস। তাহলে আমাকে বাক্যটা লিখতে হবে রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। একই রকম ভাবে পরে যে বাক্যটা লেখা আছে দেখো লেখা আছে তনুশ্রী cannot tolerate cruel behavior to animals, অর্থাৎ প্রাণীদের ওপর হয়ে যাওয়া যে নিষ্ঠুর ব্যবহার বা আচরণ সেটা তনুশ্রী কখনোই সহ্য করতে পারে না। টলারেট মনে হচ্ছে সহ্য করা, আর এর ফ্রেজাল ভার্বটা হচ্ছে পুট আপ উইথ। তাহলে এটা আমরা দেখছি যে ক্যান নট তো হচ্ছে একটা মডেলস, তার পাশে ভার্বের V1টাই থাকা উচিত, হ্যাঁ তাই আছে। তাহলে আমরা এই টলারেটের যে প্রেজেন্ট টেন্সের যে ফর্ম অর্থাৎ পুট আপ উইথ সেটাকেই রেখে দেবো। তাহলে কি লিখবো, তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু দ্য অ্যানিমালস। পরের যে বাক্য রয়েছে লেখা আছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, আমরা জানি রিজেক্ট মনে হচ্ছে বাতিল করা, তাহলে রিজেক্ট এর ফ্রেজাল ভার্বটা হচ্ছে টার্ন ডাউন। এখন যেহেতু এখানে রিজেক্টটা আমার পাস্ট পার্টিসিপল রূপে রয়েছে তাই এটা আমাকে টার্ন ডাউন করতে হবে। তাই বাক্যটা আমার যদি আবার রিরাইট করি তাহলে লিখতে হবে হিজ প্রপোজাল ওয়াজ টার্ন ডাউন। পরের অ্যাক্টিভিটি রয়েছে সেখানে দেখো লেখা আছে যে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে আমার যে 3টে সেন্টেন্স দেওয়া আছে তাদের ভয়েস চেঞ্জ করে আমাকে দেখাতে হবে। তা লেখা আছে লক দ্য ডোর। এখন এই লক দ্য ডোর যদি বাক্যটাকে আমরা পড়ি এবং যদি তার বাংলা অর্থ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কেউ কাউকে দরজা বন্ধ করতে বলছে, তার মানে এটা অবশ্যই ইম্পারেটিভ বাক্য, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সের লক্ষণটা হচ্ছে এটা যে প্রথমে আমরা ভার্বের V1 পাবো বা ডোন্ট দিয়ে আমরা ভার্বের V1টা পাবো, প্রথমে আমরা সাবজেক্ট পাবো না। তাই এরকমই একটা বাক্য আমরা দেখতে পাচ্ছি এখানে। তার যে প্যাসিভ ফর্ম সেটা আমাকে লিখতে হবে এরকম ভাবে, লেট দ্য ডোর বি লকড বা ইউ আর রিকোয়েস্টেড টু লক দ্য ডোর। তোমরা যেভাবে ইচ্ছে তোমার একটা নিতে পারো। তারপরে যে অ্যাক্টিভ ভয়েসটা রয়েছে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। এখানে কে জানে হচ্ছে অসীম,
সাবজেক্ট কি জানে, দ্য সলিউশন টু দ্য প্রবলেম, এটা হচ্ছে অবজেক্ট। আর ভার্ব হচ্ছে নোজ, নোজটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমাদেরকে প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসতে হবে আগে। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন, আমরা জানি যে নোনের পরে যে প্রিপোজিশনটা হবে সেটা অবশ্যই বাই না হয়ে টু হবে, তাই টু অসীম। তারপরে যে রয়েছে দেখো অ্যাক্টিভ ভয়েস লেখা আছে, আই হ্যাড রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আর লেটারটা হচ্ছে অবজেক্ট, এবং এটি হচ্ছে ভার্ব যেটি হচ্ছে পাস্ট পারফেক্টে রয়েছে। তাই প্রথমে যদি আমরা এই লেটারটাকে আগে নিয়ে আসি তাহলে লিখতে হবে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এই ছিল আমাদের গ্রামার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।